স্বাগত কৃষিযোগে, সাথে আছি আমি রাকিবুল্লাহ হাসান। পাট এবং পাট চাষির সুদিন আর নেই, কারণ চাষ খরচের টাকা তুলতে না পারে পাট চাষিরা এখন দিশেহারা। এদিকে দর না পাওয়ায় বরিশালের কৃষকরা বলছেন পাট এখন আমাদের গলায় ফাঁস। শীতকালীন সবজি সারা বছর জুড়ে চাষ হচ্ছে সিলেটে। আজকের কৃষিযোগে থাকছে সবেরই বিস্তারিত আয়োজন। বৃষ্টির অভাবে পাট জাগ দিতে পারছে না মেহেরপুরের চাষিরা, অনেকে ফসলের ক্ষেতের মধ্যেই শুকাচ্ছে। এদিকে পাটের দর নিয়েও চিন্তিত চাষিরা জানায় বৃষ্টি না হওয়ায় প্রথম থেকেই পাট চাক দাগ নিয়ে বিপাকে রয়েছে চাষিরা। পাট কেটে গর্ত বা নালার মধ্যে পানির অভাবে জাগ না দিয়েই জমিতে ফেলে রাখছে চাষিরা। অনেকে শ্যালো ইঞ্জিন দিয়ে পানি তুলে জাগ দিলেও তাতে খরচ বেড়ে যাচ্ছে, আর বাজারে পাটের মূল্য না পাওয়ায় চিন্তিত চাষিরা। শুরুতে যেমনটা বলছিলাম দর্শক, দর না পাওয়ায় সোনালী আঁশ পরিচয়ের পাট যেন কৃষকের গলায় ফাঁস। তাই বরিশাল জেলার কৃষকরা হারিয়ে ফেলছেন পাট চাষের প্রতি আগ্রহ। বরিশাল থেকে পাঠানো জসিমউদ্দিনের ছবি এবং বিধান সহকারের তথ্য নিয়ে রিপোর্ট করেছেন রাহি হোসেন। লাভজনক ফসল পাট। বরিশাল জেলার মুলাদি, বাবুগঞ্জ এবং গৌরনদী উপজেলায় বেশি পাট চাষ হয়। 4 বছর আগে পাটের দাম ছিল 3000 টাকা, গত মৌসুমে বিক্রি হয় 2000 টাকায়। তাই পাটের আবাদ কমতে থাকে বললেন পাট চাষিরা। এখন যে বর্তমানে যে পাটের দাম আছে তাতে আমাকে পরিশ্রম দিয়ে আমরা করিয়া দিয়ে এখন উঠেছি, এতে আমাকে পোষায় না। বগিপেট আর এই কষ্ট মিলে মন্ত্রী হইতে পারে এই বংশী, আর এদিক দিয়ে পাট নাই একালে উৎসব পর্যন্ত। তোষা এ গ্রেড পাটের দাম 1200 টাকা মন, মেস্তা পাটের দাম 700 টাকা। তাই সামনের মৌসুমে পাট চাষের আগ্রহ কম বললেন পাট বিক্রি করতে আসা কৃষকরা। সরকার কোনো পাট কিনছে না, পাট তারা বিক্রি করতে পারছে না। গত সপ্তাহের সাথে এই সপ্তাহে অন্তত মনকে 200-300 টাকা পাট মনকে কম। টাকার অভাবে পাট কেনা বেচা হচ্ছে না, ব্যাপারীরা মাল বেচলে তার টাকা পাচ্ছে না। আমি এবছর 3 জ্যৈষ্ঠ জমিতে বুনছি, তাতে আমি হিসাব করে দেখলাম আমি প্রায় 4000 টাকার ঊর্ধ্বে আমি দেনা হবে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন পাট না কেনায় দালালদের দেয়া দামে পাট বিক্রি করতে হচ্ছে চাষিদের। পাটের রেট কম, চাষিরা খুব একটা পাট বিক্রি করে শান্তি পাচ্ছে না, যেহেতু পাটের দাম সরকার ও বিজিএমসি টাকা দেয় না, মিল ওটা পাট কিনতেছে না। চাষিরা 1/4 পাটের আবাদ কমার কথা বললেও সরকারি হিসাব বলছে ভিন্ন কথা। বরিশালে যে আমাদের পাটের যে আমাদের গতবার এবারে পরিসংখ্যান তেমন একটা কমে নাই, প্রায় কাছাকাছি সামান্য 1-2% কমছে। এটা অনেক কারণ আছে। খরার কারণে ওই সময় যখন পাট বনে তখন প্রচণ্ড খরা ছিল, বুনতে পারেনি। অনেকে আবার সেচ দিয়েও পাট বুনছে। কাজে এটা তেমন কিছু না, এই 100 হেক্টর 200 হেক্টর এটা কম বেশি তেমন কম না। আমার বরিশাল জেলাতে তেমন কোনো পাটের আবাদ কম হয়নি। কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাবে 2011-12 মৌসুমে পাটের আবাদ হয়েছিল 8273 হেক্টর জমিতে। চলতি মৌসুমে আবাদ হয় 7444 হেক্টর। সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে পাট না কেনায় দাম পাচ্ছে না কৃষক। রাহি হোসেন, 71। পাটের জিন প্রযুক্তি আবিষ্কৃত হলো, বাতাসে ছড়িয়ে পড়ল খবর পাটের সুদিন ফিরে আসছে। কিন্তু বাস্তবে এই খবরের কিন্তু ঠিক উল্টো চিত্রই। এবছর কৃষকরা পাট জাগ দিতে পারছে না, বৃষ্টি নাই। আবার পাটের আঁশ ছাড়ানোর নয়া যে রিবন কৌশল এখন পর্যন্ত কৃষকদের কাছে সেটার পরিচয় করাতেও ব্যর্থ হয়েছে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এমন অবস্থায় আসলে পাট আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি করে। দর্শক, আজ সেই সব প্রশ্নেরই উত্তর জানতে চেষ্টা করব, জানব কৃষিবিদ AHM মনিরুল হক নাকভির কাছে। জনাব মনিরুল হক নাকভি, আপনাকে স্বাগত 71 স্টুডিওতে। যেমনটা দেখছিলেন যে পাটের জাগ না দিয়েও কিন্তু আঁশ ছাড়ানো সম্ভব, এবং এই যে কৌশলটা এটা কিন্তু এত দিনেও কৃষকদের কাছে জনপ্রিয় করা যায়নি। এর পেছনের কারণটা কি হতে পারে? না, কোনো বিষয়টা হচ্ছে যে কোনো কৃষি জাতীয় ফসল এটা প্রকৃতি এবং প্রযুক্তির উপর নির্ভরশীল। তো প্রযুক্তি আমরা পেলাম গত 1 দশক থেকে, কিন্তু এই সুন্দর একটা পদ্ধতি পাটের আঁশের মান নিয়ন্ত্রণ করা এবং ভালো রাখার জন্য একটা সুন্দর পদ্ধতি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এটা উদ্ভাবন করলো এবং কৃষকদের কাছে এটা বোঝানোর চেষ্টা করলো, এবং কৃষকরা এটাকে অনুসরণ করলো, এবং এটা 1 দশক থেকে অনুসরণ হয়ে আসছে। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, যে উৎপাদিত পণ্য যদি তার প্রক্রিয়াজাতকরণ করার পরে যদি তার ন্যায্য মূল্য নিশ্চিত না হয়, তার জন্য যদি অতিরিক্ত তার ব্যয় বহন করতে হয়, তাহলে কিন্তু সেই প্রযুক্তিকে সে সহজভাবে গ্রহণ করতে পারবে না। এটা কিন্তু বাস্তব। অথবা আমাদেরকে দেখতে হবে যে নতুন একটা প্রযুক্তি দিলাম, সেটা কৃষকরা গ্রহণ করার যে সামর্থ্য বা অ্যাবিলিটি
সেটা তারা গ্রহণ করতে পারছে কিনা। তার মানে ওই প্রযুক্তিটা গ্রহণ করার সামর্থ্যটা তখনই হবে যখন তার ন্যায্য মূল্যটুকু নিশ্চিত হবে, এবং তখন তার প্রক্রিয়াজাতকরণের জন্য যদি অতিরিক্ত ব্যয় হয় সেটা সে সহজভাবে নেবে। এবং এটা দেখা যাচ্ছে কি যে রিবন রেটিং পদ্ধতি বা ছাল পাটের যে ছাল পচন পদ্ধতি, এটা গত 1 দশক থেকে জনপ্রিয়তা না হলেও মোটামুটি চাষিরা গ্রহণ করেছে। এবং যেসব এলাকায়, বিশেষ করে খরা প্রবণ এলাকায় যেগুলো এই মৌসুমে যখন পাট পচানোর সময় চলে আসে, তখন পানির অভাবে তারা এটা করতে পারে না, মানে জাগ দিতে পারে না। সেই জন্য এটা অল্টারনেটিভ প্রযুক্তি হিসেবে এই গবেষণা প্রতিষ্ঠান যে পদ্ধতি উদ্ভাবন করেছে সেটা চাষিরা গ্রহণ করা শুরু করলো যেখানে পানির অভাব প্রকট। কিন্তু করতে যায় দেখলো তারা করছে না, তা না করছে, কিন্তু করতে যায় দেখলো যে তাদের একটু অতিরিক্ত ব্যয় এসে যাচ্ছে। এই ব্যয়ের কারণে তারা মনে করলো এটা বোধহয় আমাদের সরকার নির্ধারিত যে ক্রয় মূল্য সেটা একটু বাড়িয়ে দিবে, তাতে আমাদের এটা পুষিয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই বছর সেটাও খুব একটা আশানুরূপ ক্রয় মূল্য না হওয়াতে চাষিরা আগ্রহ হারিয়ে ফেলছে। এবং একটা পাট কাটার পরে সেটা যদি ইমিডিয়েটলি সেটাকে পচনে না দিয়ে যাওয়া হয়, যদি মাঠে ফেলে রাখা হয়, একটু আগে দেখলাম মাঠে ফেলে রাখছে, এটা তো আশের মান অনেকাংশে নষ্ট হয়ে যাচ্ছে। মনিরুল হক নাকভি, এই জিনিসটা মানে কি হতে পারে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়বদ্ধতা কতটুকু এই কৌশলটাকে শেখানোর জন্য? না, কৃষি সম্প্রসারণের দায়বদ্ধতা মূল দায়িত্বই হচ্ছে যে এটা সম্প্রসারিত করা। যে কোনো একটা প্রযুক্তি উদ্ভাবন করলো যে গবেষণা প্রতিষ্ঠান, সেটাকে মাঠে নিয়ে যে ছড়িয়ে দাও, ডিসিমিনেট করা। তো সেটা তারা করছে, অবশ্যই করছে না তা না, কিন্তু যেভাবে করার দরকার ছিল, আকর্ষণীয় উদ্যোগে যেটা করার কথা ছিল সেটা হয়তো তারা চাষিরা কিন্তু প্রযুক্তি নিতে আগ্রহী, এটা অস্বীকার করার উপায় নাই, কিন্তু সাথে সাথে ওই জিনিসটা বারবার এসে যায়। ন্যায্য মূল্যের ব্যাপারটা নিশ্চিত করা, তার উৎপাদিত পণ্যটা যদি সে ন্যায্য মূল্য না পায় তখন তার প্রযুক্তিটা খুব তাকে আকর্ষণ করে না। সবশেষ যে বিষয়টা জানতে চাইবো যে আমাদের পাটকল কিন্তু বন্ধ হচ্ছে, কিন্তু পাশাপাশি দেখুন ভারতে কিন্তু নতুন নতুন পাটকল স্থাপিত হচ্ছে, এর কারণটা কি? না, আসলে তো আমি যেটা বললাম যে আমাদের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট যখন জিন প্রযুক্তি উদ্ভাবন করলো, আবিষ্কার করলো, তখন এটা একটা সুবাতাস বওয়া শুরু করলো যে আমাদের সম্ভাবনা ছড়িয়ে পড়লো যে আমরা বোধহয় পাটের সেই সুদিন ফিরে পাচ্ছি, সোনালী আঁশের সবাই চাষিরা এটাকে সহজভাবে নেবে। এবং এটা তারা শুরু করলো সেভাবে, এবং নতুন নতুন জাতও উদ্ভাবন হয়েছে এবং সেই জাতগুলো অধিক উৎপাদনশীলতা অর্জন করছে। সে সবই ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে যে পাটের তো উৎপাদন করে তো বাজারে নিয়ে আসছে না, তাকে তো প্রক্রিয়াজাতকরণ করতে হচ্ছে। এই যে পদ্ধতিটা প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের যে খরচটা, সেটা যদি তারা লাভবান না হয় তাহলে আলটিমেটলি তারা এটা প্রতি একটা আস্থা হারিয়ে ফেলবে। হয়তো আবার সেটাকে পুনরুদ্ধার হবে, কিন্তু পুনরুদ্ধার হলেও সরকারকে তো অগ্রণী ভূমিকা নিতে হবে। পুরো বিষয়টা ওই একটা জায়গায় এসে আটকে যাচ্ছে যে ন্যায্য মূল্যটুকু নিশ্চিত করতে হবে। হ্যাঁ, সরকার থেকে যে পাটে ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, সাথে সাথে কৃষকদেরকে বলতে হবে যে তোমরা যাতে সে পাটের আঁশের মানটা বজায় থাকে। হ্যাঁ, এটাও কিন্তু চিন্তা করতে হবে। গুণগত মান ঠিক থাকলে ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যদি আমি প্রথমেই আস্থা হারিয়ে ফেলি, আমি এটা বাজারে দাম কম, আমি এটাকে প্রক্রিয়াজাতকরণ সেভাবে করব না, নিম্নমানের করব, তাহলে তো দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কৃষক তো ক্ষতিগ্রস্ত হবেই, দেশও তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জনাব মনিরুল হক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে। ধন্যবাদ আপনার জন্য। দর্শক, কথা বলছিলাম কৃষিবিদ ডক্টর AHM মনিরুল হক নাকভির কাছে, এবং তিনি বলছিলেন যে পাট জাগ না দিয়েও যে আঁশ ছড়ানোর কৌশল, সেটা কেন জনপ্রিয় হয়নি। এটা আসলে মূলত নির্ভর করে কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার যে নিশ্চয়তা। এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা যেই প্রক্রিয়ায় কৃষিটাকে সম্প্রসারণ করে দিচ্ছে, সেই প্রক্রিয়ার ভিতরেও যদি কিছু নতুনত্ব আনা যায় তবে কৃষকরা পাট চাষে আরও বেশি আগ্রহ হবে। পাশাপাশি পাট চাষের ক্ষেত্রে কৃষকদেরকেও পাটের গুণগত মানটাকে ঠিক রাখার ক্ষেত্রেও নজর দিতে হবে। এদিকে বছর জুড়ে শীতকালীন সবজি চাষের উপযোগী নতুন জাত আবিষ্কার করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে টমেটো এবং শিমের নতুন জাত নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সফল হয়েছেন তারা। কৃষি উন্নয়নের এই সাফল্যের খবর জানাচ্ছেন ইকবাল মাহমুদ। শীতকাল ছাড়া টমেটো চাষ সম্ভব নয়, এমন ধারণা উড়িয়ে দিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের বিজ্ঞানীরা। সুস্বাদু এই সবজিটির সারা বছর ধরে উৎপাদন করার উপযোগী জাত আবিষ্কার করেছেন তারা। পরীক্ষাগারে দীর্ঘ গবেষণার পর তাদের সাফল্য এবার প্রমাণিত হয়েছে মাঠেও। ইতিমধ্যে কয়েকটি জাত উদ্ভাবন করেছি যেগুলো বাংলাদেশে উচ্চ তাপমাত্রায় বর্ষাকালে চাষ করা সম্ভব। কম দামে আমিষ সমৃদ্ধ সবজি হিসেবে শিমকে বলা হয় নিম্ন আয়ের মানুষের মাংস,
কিন্তু শুধু শীতকালে চাষ হওয়ার কারণে বছরের অন্য সময়ে এর দেখা পান না সাধারণ মানুষ। নতুন জাতের এই শিম সারা বছর কম খরচে উৎপাদন সম্ভব বলে জানালেন এই বিজ্ঞানী। 1 বছরের মধ্যে আমরা আশা করব যে এই টমেটো এবং সিম গ্রীষ্মকালে সিলেট অঞ্চলে খুব সফলভাবে চাষ করার মাধ্যমে এই অঞ্চলে চাহিদা পূরণ করার পাশাপাশিভাবে দেশের অন্যান্য অঞ্চলে যেমন সরবরাহ করতে পারবে এবং অদূর ভবিষ্যতে হয়তো বা এই সিলেট অঞ্চল থেকেই সিম এবং টমেটো বিদেশে আমরা রপ্তানি করে কৃষকের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখতে পারবো। শিক্ষকদের দীর্ঘদিনের গবেষণা আর ছাত্রছাত্রীদের অবিরাম পরিশ্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের গবেষণা মাঠ এখন ফুলে ফলে সুশোভিত। আমরা এখানে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করছি, যে একটা ছাউনি দিচ্ছি, একটা বিশেষ ছাউনি। এই ছাউনির মাধ্যমে আপনি যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন পিছনে, সেগুলো যদি চাষাবাদ করে আমাদের এলাকার কৃষক, তাহলে দেখা যায় কি শুধুমাত্র শীতকালে নয়, সারা বছর ব্যাপী আমরা টমেটো এবং সিম পাবো। আমাদের একটি মাত্র কমিটমেন্ট যে এনি হাউ আমরা সিলেটের কৃষিকে আরও উন্নয়নের দিকে ধাবিত করব। বৃষ্টিবহুল সিলেট অঞ্চলেই নতুন জাতের টমেটো ও শিম উৎপাদনে অভাবনীয় সাফল্য ব্যাপক আশাবাদী করেছে কৃষি গবেষকদের। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি দেশের কৃষি গবেষণায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাদের উদ্ভাবিত নতুন জাতের সবজির চারা এখন সিলেটের কৃষকদের ঘরে ঘরে পৌঁছে গেছে। ফলে আগামী দিনে সিলেটের কৃষি উৎপাদনে একটি নতুন বিপ্লবের সূচনা হবে, এমনটি আশা করছেন বিজ্ঞানীরা। ইকবাল মাহমুদ, ৭১, সিলেট। এই ছিল কৃষিযোগে। জানতে চাই আপনার কথাও। দেখুন ৭১ ওয়েবসাইট, যোগ দিন ফেসবুক, টুইটার এবং স্কাইপে। মতামত জানাতে এসএস লিখে SMS করুন 717 নম্বরে। সংবাদে থাকুন, ৭১-এ থাকুন।